আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাকে একটু এনশিওর করেন আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। আজকে আমরা আইসিটি চতুর্থ একটু জানো আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। আজকে আমরা আইসিটি চতুর্থ আজকে মূলত আইসিটি চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করব। এখান থেকে পরীক্ষায় হুবহু কমন আসবে। একই সাথে আমরা যে অপশনগুলো পড়বো সেই অপশনগুলো থেকেও পরীক্ষায় কমন আসবে, এতটুকু তোমাদেরকে আমি এনশিওর করতে পারি। চলো শুরু করা যাক। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছো চাইলে একটু জানিয়ে দিতে পারো কমেন্টে, এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং লাইভটা যাতে পরবর্তীতে এই ক্লাসটা তোমরা করতে পারো এর জন্য নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে দাও। বলা আছে কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয় তাকে কি বলা হয়? অর্থাৎ তুমি ধরো একটা ওয়েবসাইট তৈরি করলা, ধরো তোমার কম্পিউটার থেকে একটা ওয়েবসাইট বা তোমার ডিভাইস থেকে একটা ওয়েবসাইট তৈরি করলা। এই ওয়েবসাইটটা তৈরি করার পর তোমার প্রথম কাজ থাকবে এটাকে একটা সার্ভার কম্পিউটারে রাখা, যেটা 24 আওয়ার্স উইথিন 7 ডেজ সবসময় কি থাকবে? কানেক্টেড থাকবে। তারপরে তোমার এই ওয়েবসাইটটাকে সার্ভারে কি করবা? সংযুক্ত করে দিবা, যেখান থেকে যে কোনো মুহূর্তে চাইলেই মানুষ যে কোনো ধরনের ইনফরমেশন গ্রহণ করতে পারবে। অর্থাৎ তুমি যেখানে রাখবা সেটাকে বলা হয় হোস্ট কম্পিউটার। ওকে, পরবর্তী কোশ্চেন, যারা আছো তারা একটা আনসার করো। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? অর্থাৎ এখানে বলা হয়েছে কোন প্রজন্মের মোবাইলে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। সর্বপ্রথম চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসটা কি? কোন ডিভাইসকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকেই মূলত আইপি অ্যাড্রেস বলে। যেমন আমরা যদি বলি প্রত্যেকটা ডিভাইস এবং ওয়েবসাইট, যেমন গুগল.com, আমরা কিন্তু সাধারণত গুগল.com লিখে সার্চ করি, কিন্তু এইটা অনেকগুলো সংখ্যার সমন্বয় তৈরি। আমরা পরবর্তী কোশ্চেনে আইপি অ্যাড্রেস নিয়ে ডিটেলস পড়বো একটু। এর পরেরটা দেখো, HTML ট্যাগের চিহ্ন কোনটা? অর্থাৎ HTML লিখতে হলে কোন ধরনের চিহ্ন আমরা ব্যবহার করি? সাধারণত HTML এ অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করা হয়। ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, থার্ড ব্র্যাকেট থাকবে না, সেখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখবো। যেমন আমি যদি বলি আমরা কিভাবে লিখবো, HTML, এটার মধ্যে আমরা হেড লিখবো। তো এই যে ব্র্যাকেটটা দিতেছি এটা কি বলা হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট। পরবর্তী কোশ্চেন, HTML কোড। দেখো এখানে এক ধরনের HTML কোড লেখা আছে, এই কোডের আউটপুটটা কি হবে? তো আমাদেরকে আগে জানতে হবে যে এই জিনিসটা কি। স্যুপ,
এই সুপ দ্বারা সুপারস্ক্রিপ্ট বোঝায়। সুপারস্ক্রিপ্ট অর্থাৎ এইটা যদি থাকে লেখাটা উপরে চলে যাবে, আর এটার বিপরীত হলো সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট অর্থাৎ যদি সাবস্ক্রিপ্ট থাকে তাহলে লেখাটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এখন দেখো এই যে এইচ, প্রথমে এইচ দেওয়া আছে, এরপরে সুপারস্ক্রিপ্ট দেওয়া আছে, অর্থাৎ এই টুটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, এবং এই সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করা আছে, এরপরে আছে ও, এই ওটা আবার এখানে চলে আসবে, অর্থাৎ এইচ এর উপরে থাকবে টু, এরপরে থাকবে ও। আনসার হবে গ। যদি আমরা খ নাম্বারটার আনসারটা নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে এইচটিএমএল কোডটা কি হবে? একেবারেই সহজ। আমরা প্রথমে এইচ লিখব, তারপরে এখানে যেহেতু নিচে আসবে, নিচে আসলে আমরা কি দিব? সাব দিব। নিচে থাকলে আমরা কি করব? সাব দিব। তার মানে সাবস্ক্রিপ্ট নিচে থাকবে কত? 2। এইবার এই সাবটাকে ক্লোজ করব এবং পরবর্তীতে দিয়ে দেব ও। যদি তুমি এইচটিএমএল কোডটা এইভাবে লিখো তখন তোমার ফলাফল আসবে খ। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ট্যাগ মূলত দুই ধরনের, একটা হলো এমটি ট্যাগ। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ মানে কি? ফাঁকা ট্যাগ। এখন এমটি ট্যাগ কোনগুলোকে বলা হয়? যেই ট্যাগগুলো শুরু আছে বাট যেই ট্যাগগুলোর কি নাই? শেষ নাই। আর কন্টেইনার ট্যাগ যার শুরু এবং শেষ আছে। যেমন আমি যদি বলি, ধরো আমি বি দিয়ে লিখলাম, এই যে বি ট্যাগ দ্বারা কি করা হয়? কোনো লেখাকে বোল্ড করা হয়। তো আমি এটার মাঝখানে লিখলাম মিরাজ। ওকে, এরপরে এই বি ট্যাগটাকে আবার ক্লোজ করে দিলাম। এই যে বি, এটা স্টার্টিং ট্যাগ এবং এখানে ইন্ট ট্যাগ, অর্থাৎ যার স্টার্ট এবং ইন্ট দুটোই আছে সেটাকে আমরা কি বলবো? কন্টেইনার ট্যাগ বলবো। কন্টেইনার ট্যাগ বলবো। আর যার শুধুমাত্র স্টার্টিং আছে অর্থাৎ একটা পয়েন্টে আছে তাকে আমরা বলবো কি? এমটি ট্যাগ। দেখো আমরা যদি টিএইচ লিখি, যেটা দিয়ে টেবিল হেডার বোঝানো হয়, সেটা আমরা শুরু করব এবং শেষ করব। টিডি টেবিল ডেটা, যেটা আমরা কি করব? শুরু করব একই সাথে শেষ করব। এবং ইএম, তোমরা এই ট্যাগটা সম্পর্কে নতুন জানো, এই ট্যাগটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এইখানে দেখো বিআর ট্যাগ আছে, বিআর ব্রেক ট্যাগ, অর্থাৎ কোন লাইনকে ব্রেক করতে হলে বিআর ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগের শুরু আছে, কোনো শেষ নাই, অর্থাৎ একটা ট্যাগই ব্যবহার করা হয়। সুতরাং ফাঁকা ট্যাগ হবে কোনটা? বিআর। এরপরে কোনটি ওয়েব ব্রাউজার? কোনটি ওয়েব ব্রাউজার? তোমাদের এই টাইপের কোশ্চেন আসলে তোমরা কি করো? ভুল করো। ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আমি এমসিকিউ কোনগুলো আসতে পারে এই জায়গা থেকে কয়েকটা লিখে দিচ্ছি। এই কোশ্চেনের উত্তর হবে মজিলা ফায়ারফক্স, যেটা ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়। আরো কয়েকটা আছে, গুগল ক্রোম, সাফারি, তারপরে অপেরা, তারপরে তোমার মাইক্রোসফট এজ, তাহলে দেখো আমাদের ব্রাউজার কয়টা? আমরা এই 5টা ব্রাউজার সম্পর্কে জানলেই পরীক্ষায় এর বাইরে তোমাকে আর কোনো ধরনের কোশ্চেন করবে না। মজিলা ফায়ারফক্স, তারপরে গুগল ক্রোম, সাফারি, অপেরা, মাইক্রোসফট এজ, এই 4টা। তাহলে এইগুলো কি আমাকে একটু বলো তো ভাইয়া? এই যে আছে বিং, ইয়াহু,
তারপরে গুগল, এই যেগুলো আছে এগুলোকে মূলত সার্চ ইঞ্জিন বলা হয়। সার্চ ইঞ্জিন, এই তিনটাকে আমরা কি বলবো? সার্চ ইঞ্জিন বলবো। তাহলে ব্রাউজার হলো এই পাঁচটা, আর এই যে তিনটা আছে অপশনে এগুলোকে আমরা সার্চ ইঞ্জিন বলবো। কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয়, যেখানে কি করা হয়? হোস্ট করা হয়, তার নাম কি? যেখানে হোস্ট করা হয় তার নাম হলো ওয়েব সার্ভার। অর্থাৎ তুমি যখন ওয়েবসাইট তৈরি করো বা আমরা যারা সার্চ করি কোনো কিছু, আমরা হলাম ক্লায়েন্ট, আর আমরা যেইগুলো সার্চ করি সেইগুলো সবসময় সার্ভারে কি করা থাকে? যুক্ত করা থাকে। তো একজন ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সে প্রথমে একটা ওয়েব পেজ তৈরি করবে বা ওয়েবসাইট তৈরি করবে, সেইটাকে সার্ভারে কি করবে? যুক্ত থাকবে, যুক্ত করে দিবে, যেখান থেকে আমরা চাইলেই যে কোনো মুহূর্তে কি করতে পারবো? ইনফরমেশন কালেক্ট করতে পারবো। হেডিং ট্যাগ কয়টি? আচ্ছা, এইচটিএমএল এ মূলত 6টি হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। এই কোশ্চেনের উত্তর হবে 6। হেডিং ট্যাগটা প্রথম যেটা আছে এইচ অন ক্লোজ, H2 close, H3 close, H4 close, H5 close, H6 close। অর্থাৎ এই 6টাকে মূলত এইচটিএমএল এ হেডিং হিসাবে ব্যবহার করা হয়। এখানে সবথেকে বড় যে হেডিংটা সেটা হলো এইচ অন। আবার তোমরা H6 দেখে, 6 যেহেতু অনের থেকে বড়, তার মানে এটাকে বড় ভাবার কোনো সুযোগ নাই। এইচ অন সব থেকে বড়, এটা সবচেয়ে বড়, আর H6 সবচেয়ে ছোট। তাহলে এইচটিএমএল এর হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ 6টি। পরবর্তী কোশ্চেন, যারা লাইভটা দেখতেছো একটু উত্তর করো। এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? অ্যাট্রিবিউট আসলে কি? কোন বিষয় সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিবে, অতিরিক্ত বৈশিষ্ট্য অ্যাড করবে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউট বলবো। এবার আসো ফন্ট, ভালো করে বুঝবা। ফন্ট, এই যে ট্যাগটা আছে, এই ফন্ট ট্যাগ, এটার ক্লোজিং ট্যাগও আছে। এই ফন্ট ট্যাগ, এই ট্যাগ এর মধ্যে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়? 3টা। নাম্বার 1, ফেস। ফন্টের মধ্যে ফেস ব্যবহার করা যায়, সাইজ ব্যবহার করা যায়, কালার ব্যবহার করা যায়। ফেস, সাইজ, কালার ব্যবহার করা যায়। এই 3টার বাইরে কোনো কিছু ব্যবহার করা যায় না। এবার আসো, ফেজের মধ্যে তুমি কি লিখবা? দেখো, ফেজের মধ্যে ফন্টের নামগুলো লিখবো। যেমন আমরা কি করি? এরিয়েল লেখা লিখি না? এরিয়েল, তারপরে টাইমস নিউ রোমান, আরো অনেক ধরনের ফন্টের কি আছে? ফেজের নাম আছে। তো এই ধরনের যেগুলোকে আমরা পড়বো সেটাকে আমরা কি বলবো? ফেজ বলবো। অর্থাৎ বাংলা ব্যবহারের জন্য আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা কি? সেটা হলো ফেজ। এরপরে তুমি চাইলে ফন্টের সাইজও দিতে পারো, ফন্টের যে কোনো একটা কালারও অ্যাড করতে পারো। তো এখানে বাংলা লেখার জন্য আমরা কোনটা ব্যবহার করব? ফন্ট ফেজ ব্যবহার করব। ফন্ট ফেজ ব্যবহার করব। ক্লিয়ার?
এরপরে এইচটিটিপি এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ থেকে অনেক কোশ্চেন আসে এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও দেখা যায় যে পূর্ণরূপ থেকে 5 মার্কের জন্য কোশ্চেন আসে। তো সেই জায়গা থেকে আমাদের পূর্ণরূপগুলোকে ভালোভাবে পড়তে হবে। এইচটিটিপি এর পূর্ণরূপ হায়ার হবে না, হায়ার তো হবেই না, হাইপার হবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার টেক্সট প্রোটোকল। দেখো এখানে আবার টেক্সট দেওয়া আছে, তার মানে এটাও ক্লোজ যাবে। তার মানে অপশন খ সঠিক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই টাইপের, যেমন আমরা কি করতেছি, এইচটিএমএল করতেছি না, তো এইচটিএমএল এর ফুল ফর্মটা কি হবে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো এই জায়গাটায় এইচটিটিপি এই জিনিসটাকে বলা হয় প্রোটোকল, অর্থাৎ নিয়ম নীতি। তো এই টাইপের প্রোটোকল আছে আর অনেকগুলো, যেমন আরো একটা প্রোটোকল আছে এফটিপি, এসএমটিপি, ভিওআইপি, টিসিপি। তো এই যে আরো 4টা জিনিস লিখলাম, এগুলোকে প্রোটোকল বলা হয়। যখন তুমি ফাইল ট্রান্সফার করবে তখন এই এফটিপি প্রোটোকল ব্যবহার করতে হবে। আর এটা হলো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এগুলো সবগুলোর ফুল ফর্ম করতে হবে। পরবর্তীতে http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? অর্থাৎ এই অংশটির নাম কি? মূলত এটাকে, এই শেষের অংশটাকে বলা হয় ডোমেইন প্রকৃতি। অর্থাৎ এই ডোমেইনটা কোন ধরনের ডোমেইন? আমি যদি .com লিখছি, তার মানে এটা কমার্শিয়াল, বাণিজ্যিক ডোমেইন। এটা কিসের ডোমেইন? বাণিজ্যিক, বাণিজ্যিক ডোমেন। তো এই টাইপের আরো অনেক ডোমেন আছে। আমি যদি বলি .edu, এটা দ্বারা আমরা কি বুঝি সাধারণত? এটা দ্বারা আমরা বুঝি যেটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা ডোমেন, শিক্ষা প্রতিষ্ঠানের একটা ডোমেন। শিক্ষা প্রতিষ্ঠানের আরো একটা ডোমেন আছে, তোমরা কি জানো? .ac, শিক্ষা প্রতিষ্ঠানের আরো একটা ডোমেন কি আছে? .ac। এরপরে আমরা যদি বলি .int, অর্থাৎ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পর্যায়ের যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলোর শেষে তোমাকে কি দেওয়া থাকবে? INT দেওয়া থাকবে। এরপরে যদি .mil দেই তখন সেটা মিলিটারি, অর্থাৎ মিলিটারিদের যে ওয়েবসাইটটা আছে সেখানে .mil ব্যবহার করা হয়। তারপরে org, এটা হলো অর্গানাইজেশন, অর্থাৎ সংগঠনের কোনো এর জন্য এই ধরনের ডোমেন প্রকৃতি ব্যবহার করা হয়। ওকে, এবং এটাকে TLD বলা হয়। আমরা এই যে এখানে প্রত্যেকটা অংশকে কি নামে ডাকা হয় এটাও একটু পরেই সলভ করব। তো এই অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেনের মধ্যে আবার কান্ট্রি কোড ডোমেন আছে। ওকে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন? আইপি অ্যাড্রেস কিন্তু আগেও একবার আলোচনা করছিলাম। দেখো, আইপি অ্যাড্রেস কোন ডিভাইসের স্বতন্ত্র পরিচয়, কোন ডিভাইসের কি স্বতন্ত্র পরিচয়। আইপি অ্যাড্রেস মূলত দুই ধরনের, একটা হলো আইপিভি, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর একটা হলো IPv6, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো এই যে আইপিভি আছে এখানে মূলত 32টা বিট ব্যবহার করা হয়। কয়টা বিট ব্যবহার করা হয়? 32টা বিট ব্যবহার করা হয়। এই 32টা বিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়।
4 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগের মধ্যে একটা ডট চিহ্ন দিয়ে ভাগগুলোকে কি করা হয়, আলাদা করা হয়। অর্থাৎ প্রতি 8 বিট পরে, প্রতি 8 বিট পরে একটা ডট চিহ্ন দেওয়া হয়। এই যে তুমি 8 বিট করে ভাগ করলা, এটাকে বলা হয় অক্টেট। এটাকে বলা হয় কি, অক্টেট। তো কয়টা ভাগ করতেছি, 4টা ভাগ করতেছি। আইপিভি ভার্সন এখানে 4 এ আমরা কয়টা ভাগ করতেছি, 4টা ভাগ করতেছি। তার মানে একটি আইপি অ্যাড্রেসে কয়টা অক্টেট থাকবে, 4টা অক্টেট থাকবে। কিন্তু ভাই আইপি অ্যাড্রেসে 8টাও অক্টেট থাকে, সেটা হয়তো আমাদের কোনো কোনো বইতে আছে, কোনো কোনো বইতে নাই। তবে এই যে আইপিভি ভার্সন 6, এটার জন্যই মূলত 8টা অক্টেট ব্যবহার করা হয়, যেখানে প্রতিটা অক্টেটে তোমার 16টা করে বিট থাকে। তাহলে বিট সংখ্যা আসে কত, 128। অর্থাৎ আগের যেই IPv4 এখানে 32 বিট ব্যবহার করা হইতো, আর এখানে 128 বিট ব্যবহার করা হয়। এখন এই যে IPv4 এটা চালু করার পর পরবর্তীতে IPv6 এটা কেন চালু করতে হলো, তোমরা একটু দেখো। আমরা যদি 2 এর পাওয়ার 32 দেই, তাহলে অনেকগুলো সংখ্যা আসে। অর্থাৎ তুমি চাইলে এই IPv4 এর অধীনে এতগুলো কি করতে পারবা, ডিভাইসকে মানে আইপি অ্যাড্রেস দিতে পারবা। কিন্তু দেখা গেল বর্তমান বিশ্বে এইখানে যতগুলো দেওয়া যায় তার থেকেও বেশি পরিমাণ কি করা হয়েছে, আইপি অ্যাড্রেস বিক্রি করা হয়েছে, মানে আইপি অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। তো পরবর্তীতে এখন তো নতুন করে আরো অনেকে কিনতেছে, এই জন্য আবার একটা কি করা হয়েছে, IPv6 নতুন করে সংযুক্ত করা হয়েছে, যেখানে মানে গণনার ঊর্ধ্বে অসংখ্য অগণিত কি করা যাবে, আইপি অ্যাড্রেস কি করা হবে, প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমার এই কোশ্চেনের আনসার হবে 4, যেহেতু আমাদের IPv4 এর তুলনায় কি করব, আমরা পড়াশোনাটা করব। ওকে, আরেকটা ইনফরমেশন, এই যে আইপি অ্যাড্রেস এটা প্রদান করে কারা, আইপি অ্যাড্রেস যেই সংস্থা প্রদান করে সেই সংস্থা হলো IANA। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। অর্থাৎ IANA কর্তৃক আইপি অ্যাড্রেস কি করা হয়, প্রোভাইড করা হয়। পরবর্তী কোশ্চেন, ওয়েব পেজে 1000x800 পিক্সেলের মাহির জেপিজি, এখানে জেপিজি হবে, জেপিজি ইমেজটি যুক্ত করার জন্য ইমেজ সোর্স এর সাথে কোন নির্দেশনা যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে ইমেজ ট্যাগটা ব্যবহার করতে হবে। তো ইমেজ, এই যে ট্যাগটা, এই ট্যাগটা মূলত এমটি ট্যাগ, এমটি ট্যাগ অর্থাৎ যার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। তো ইমেজ ট্যাগ কিভাবে লিখতে হয় দেখো, ইমেজের মধ্যে সোর্স অর্থাৎ লোকেশনটা দিছে, কোন জায়গায় এই ছবিটা আছে, এরপরে এই আমাদের অ্যাট্রিবিউটের মাঝখানের যে ভ্যালুটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়। এরপরে আমরা কি করব, এখানে আমরা 1000x800 পিক্সেলে কি করব, একটা ছবি অ্যাড করব। তো মনে রাখবা, এই যে ওয়েব পেজে যখন ছবি অ্যাড করবা, প্রথম যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা উইথ হিসাবে কল্পনা করব, অর্থাৎ প্রশস্ত হিসেবে বিবেচনা করব। আর পরবর্তী যেটা থাকবে সেটাকে আমরা হাইট হিসাবে বিবেচনা করব। অর্থাৎ 1000 হবে এই দিকে, আর তোমার 800 হবে উপর দিকে, ছবিটার প্রশস্ত এবং উচ্চতা। অর্থাৎ এটা তো হবেই না, যেখানে WH এটাও ব্যবহার করার কোনো সুযোগ নাই, পরিপূর্ণ ব্যবহার করতে হবে উইথ অ্যান্ড হাইট, এটা ব্যবহার করতে হবে। তো এই যে উইথ, এটাকে আবার অ্যাট্রিবিউট বলা হয়, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আর এই যে অ্যাট্রিবিউট সমান সমানের পরে ডাবল কোটেশনের মধ্যে যেটা রাখছো এটাকে বলা হয় ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এটা কি হবে, অ্যাট্রিবিউট হবে, পরবর্তীটা কি হবে, ভ্যালু হবে। ওকে, HTML ফাইল নামের এক্সটেনশন হলো,
অর্থাৎ তুমি যখন একটা HTML ফাইল তৈরি করবা, ধরো নোটপ্যাডে, নোটে তুমি কি করতেছো, একটা HTML লিখছো। এইবার এই HTML-টাকে তুমি কি করবা, সেভ করবা। এই HTML-টাকে কি করবা, সেভ করবা। তো সেভ করার জন্য ধরো আমি একটা HTML লিখলাম, লেখার পরে আমি আমার নাম দিয়ে দিলাম, HTML এর নাম দিলাম সেভের সময় মিরাজ। কিন্তু তুমি যাই নাম দাও না কেন, এরপরে তোমাকে ডট দিয়ে HTML এই কথাটা লিখে দিতে হবে, নতুবা কি করতে পারবে না, HTML-টা সেভ করতে পারবে না। তো এই যে পরবর্তীতে যে অংশটা ব্যবহার করা হয়, এটাই হলো HTML এর এক্সটেনশন। আরো একটা এক্সটেনশন ব্যবহার করা হয় শুধুমাত্র HTM, অর্থাৎ HTML ও ব্যবহার করা যেতে পারে, নতুবা কি করা যেতে পারে, HTM। ওয়েব পেজের নিচের কোন মানে কোড লেখা হলো, আচ্ছা এই একটা কোড দেওয়া আছে, এই কোডটা দিয়ে কি বোঝানো হয়েছে দেখো, পি, পি মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ। পি মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এই যে পি ট্যাগ আর এইটা কি, পি ক্লোজিং। এবার দেখো মাঝখানে আরো একটা ট্যাগ দেওয়া আছে, ট্যাগের ব্যবহার দেওয়া আছে বিআর ট্যাগ। তো বিআর মানে কি, লাইন ব্রেক। কোন লাইন ব্রেক করার জন্য আমরা কি করব, বিআর ট্যাগ ব্যবহার করব। এই বিআরটা কিন্তু আবার এমটি ট্যাগ, অর্থাৎ খালি ট্যাগ। দেখো এটা শুধু একবারই ব্যবহার করছে, এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। তার মানে বিআর মানে কি করে, লাইন ব্রেক করে। এই যে কোড আছে, এই কোডটার আউটপুটটা কি আসবে, এভাবে আসবে, দিস ইজ। যেহেতু ইজ এর পরে আমাদের কি করা আছে, ব্রেক ট্যাগ ব্যবহার করা আছে, এর পরে আবার চলে আসবে এ প্যারাগ্রাফ, অর্থাৎ এই কোডের আউটপুটটা আসবে এই। তাহলে আমাদের এই বিআর ট্যাগ দিয়ে কি করা হয়, বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক বোঝানো হয়। গত বছর সব থেকে বেশি ফেলের হার ছিল ইংরেজিতে, এবং তার পরপরই যেই সাবজেক্টে শিক্ষার্থীরা সব থেকে বেশি ফেল করছে সেটা হলো আইসিটি। তো তোমাদের কথা চিন্তা করে লেজেন্ড কেয়ার কর্তৃপক্ষ ইবিআই কোর্স 26 চালু করতে যাচ্ছে, যেখানে ইংরেজি, বাংলা, আইসিটি অর্থাৎ তিনটা সাবজেক্টের 500 মার্কসের একটা ফুল প্রিপারেশন হবে। আমাদের এই কোর্সে কি কি থাকতেছে, এখানে তোমাদের জন্য 75টা লাইভ ক্লাস থাকবে, অর্থাৎ বাংলার জন্য থাকবে 25টা, ইংরেজির জন্য থাকবে 25টা, আইসিটির জন্য থাকবে 25টা। আমরা 25টা ক্লাসের মধ্যেই তোমাদেরকে একবারে পরীক্ষার উপযোগী করে তুলব। এই 25টা ক্লাসে যত সিলেবাসের যত অংশ আছে সব অংশগুলো আমরা কি করব, শেষ করে দিব। এরপরে দেখো আমরা কিন্তু সপ্তাহে যতগুলো ক্লাস নিব, এই ক্লাসের উপরে বেস করেই তোমাদেরকে কি করব, পরীক্ষা নিব। এবং এই যে আমি আজকে পড়াচ্ছি, তো তোমাদেরকে যখন পড়াবো এই স্লাইডটা আমরা কি করব, সাথে সাথে প্রোভাইড করে দিব, এবং পিডিএফ লেকচার শিট দিব। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সলভ ক্লাস। ধরো তোমাদের কোনো একটা টপিকে সমস্যা আছে, যেটা পড়ানোর পরও তোমরা বুঝতেছো না, সেটা তোমরা কি করবা, আমাদেরকে জানাবা। আমরা এইটার উপরে বেস করে ঝুমে তোমাদেরকে কি করব, সলভ ক্লাসগুলো নিব। সেখানে সরাসরি কানেক্টেড থাকবে টিচার এবং স্টুডেন্ট, এবং ডিসকাশন গ্রুপ। এটা শুধুমাত্র যারা এই কোর্সে এনরোল করবে তারা এখানে অ্যাড থাকবে, এবং যত ধরনের সমস্যা সেখানে তারা কি করবে, শেয়ার করবে, এবং যথাসম্ভব দ্রুত সময়ে টিচাররা এসে তাদের সেই সমস্যার সমাধান দিবে। তো আমাদের এই কোর্সটা 1 এপ্রিল থেকে শুরু হবে, অর্থাৎ পেইড ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। তো 1 এপ্রিলের আগে যদি তোমরা ভর্তি হও, তাহলে তোমাদের জন্য কোর্স ফি অনলি 999 টাকা। তোমরা যদি এই 1 এপ্রিলের পরে ভর্তি হতে যাও, সেক্ষেত্রে কিন্তু পুরো টাকাটা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো ভর্তির প্রসেসিংটা কিভাবে জানবা, তোমাদের কমেন্টসে পিন করে দেওয়া আছে, নতুবা এই যে পেজটা আছে
এই পেজে তোমরা লগ দাও, আমাদের টিম তোমাদেরকে কি করবে, সকল তথ্য দিয়ে দিবে এই সম্পর্কে। পরবর্তী কোশ্চেন, এইচটিএমএল এর উদ্ভাবক অর্থাৎ জনককে, এইচটিএমএল কে তৈরি করে? এইচটিএমএল এর জনক টিম বার্নার্স-লি। আচ্ছা আমাকে একটু বলো তো, এই যে ব্যক্তি, ইনি কি তৈরি করছে? সবাই তো আমরা জানি, ফেসবুক। ফেসবুক, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? জুকারবার্গ। আর এই যে স্টিভ জবস, এই ভদ্রলোক, ইনি অ্যাপেলের সিইও। আর মার্শাল ম্যাকলুহান, এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে আছে, অর্থাৎ গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠাতা। গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠাতা কে? মার্শাল ম্যাকলুহান। এবার আসো, এই যে টিম বার্নার্স-লি, এই ব্যক্তি সুইজারল্যান্ডের সার্ন নামক একটা ল্যাব থেকে সর্বপ্রথম এইচটিএমএল ভার্সন 2.0 আবিষ্কার করে। অর্থাৎ তোমাদের মনে হইতে পারে এইচটিএমএল অন, এইচটিএমএল এর প্রথম ভার্সন কি? অন। এইচটিএমএল এর ভার্সন কিন্তু অন থেকে কখনোই শুরু হয় না, এইচটিএমএল এর ভার্সন শুরু হয়েছে 2.0 থেকে। আর তাহলে স্টার্টিং কোনটা হবে? শুরু হয় 2.0 থেকে, আর বর্তমানে যেটা চলমান আছে রানিং, সেটা হলো তোমার এইচটিএমএল ভার্সন 5.2। বর্তমানে চলমান কোনটা? 5.2। এবং সর্বপ্রথম এইচটিএমএল শুরু করে কত সালে? 1989 সালে। সর্বপ্রথম এইচটিএমএল শুরু হয় কত সালে? 1989 সালে। মোরসালিন ইসলাম ব্যাখ্যা করে দেন। কোনটাকে ব্যাখ্যা করবো ভাইয়া? পরবর্তী কোশ্চেন, বাঁকা অক্ষরে মুদ্রিত করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা তোমাদেরকে আমি কিছু ট্যাগ লিখে দেই, যেমন কোন লেখাকে বোল্ড করার জন্য, মোটা করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়, এবং এই বি ট্যাগের পাশাপাশি তুমি যদি চাও স্ট্রং ট্যাগ ব্যবহার করেও কোনো লেখাকে কি করতে পারো? মোটা করতে পারো। কোনো লেখাকে কি করতে পারো? মোটা করতে পারো। আমরা সাধারণত কি করি, যে বি ট্যাগ দিয়ে আমরা কি করি? বোল্ড করি। কিন্তু যখন এমসিকিউতে আসবে যে বোল্ড মানে মোটা করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হবে, অপশনে এই বিটা নাও থাকতে পারে, কিন্তু স্ট্রং দিয়ে দিবে, তখন কিন্তু আমরা কি করব? পড়ি নাই বা এটা কখনোই দেখি নাই, এই টাইপের। তো বোল্ড করার জন্য দুইটা উপায় বোল্ড করা যায়, অর্থাৎ বি ট্যাগ ব্যবহার করেও বোল্ড করা যাবে, স্ট্রং ট্যাগ ব্যবহার করে বোল্ড করা যাবে। তো এই জায়গাটা দেখো, বাঁকা করার জন্য মূলত ইতালিক ট্যাগ ব্যবহার করা হয়। সেই ট্যাগের সিম্বলটা হবে কি? আই। কখনো ইতালিজ হবে না, এটা হবে না, ইট হবে না। এবার দেখো ক নাম্বারে কিন্তু কি আছে? ইএম ট্যাগ আছে। এইটা ব্যবহার করেও কোন লেখাকে কি করা হয়? ইতালিক করা হয়। তাহলে অপশন কিন্তু দুইটা সঠিক। অপশন কিন্তু কয়টা সঠিক? দুইটা সঠিক। যেহেতু আমরা প্রচলিত পদ্ধতিতে কোনটা করি? আই দিয়ে কোন লেখাকে বাঁকা করি, সেই জন্য আমরা আনসার নেব কোনটা? এইটা। কিন্তু যদি এই জায়গাটায় এই আইটা না থাকতো, তাহলে আনসার হইতো কোনটা? ই এম। অর্থাৎ তুমি যদি বাঁকা করতে চাও, সেখানেও কিন্তু দুইটা উপায় লেখা বাঁকা করতে পারো। এই যে আই ট্যাগ ব্যবহার করেও বাঁকা করতে পারো, ইএম ট্যাগ ব্যবহার করেও কি করতে পারো? বাঁকা করতে পারো। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার করার কোন ট্যাগে হলুদ হবে? অর্থাৎ তুমি টেবিলের সেলগুলোকে হলুদ রং করতে চাইতেছো, সেজন্য কোন ট্যাগ ব্যবহার করবা?
আমরা এখন একটু টেবিলটা অঙ্কন করি। ধরো একটা টেবিল অঙ্কন করলাম। তো এই যে টেবিলটা, এই টেবিলটার এই যে অংশটা, এটা হলো কি টেবিল রো অর্থাৎ টিয়ার। আর এই যে রো এবং কলম, রো এবং এই যে কলাম, এই দুটো একত্রিত হয়ে এই যে মাঝখানের যে জায়গাটা তৈরি হয়েছে এটাকে বলা হয় সেল। তো এইটা লেখার জন্য আমরা কি করি, টিডি ব্যবহার করি। তুমি এখানে দেখো কি লেখা আছে, টেবিল বর্ডার কালার। অর্থাৎ তুমি যদি টেবিল বর্ডার দাও, টেবিল বর্ডারে কালার দাও, তাহলে এই যে ফুল টেবিলটা কি হবে, ইউরো কালার হয়ে যাবে। এটা কিন্তু একটা সত্যই যে তুমি যদি ফুল টেবিলটাকে করতে চাও সেক্ষেত্রে কি করবা, টেবিল বর্ডার কালারটা দিতে পারো, তাহলে ফুল টেবিলটা কালার হবে। কিন্তু আমাকে বলছে কি সেলের কালার করতে। এবার আসো, তুমি যদি টি আরটা দাও, যদি টি আর দাও, ধরো এই টিয়ারের মধ্যে দিচ্ছে, অর্থাৎ এই টিয়ারের মধ্যে থাকলে এই যে দুইটা আছে এই দুইটা একসাথে কালার হয়ে যাবে। অর্থাৎ টিয়ার টেবিল রোতে যতগুলো সেল থাকবে সবগুলো কালার হয়ে যাবে। কিন্তু আমাকে বলা হয়েছে স্পেসিফিক সেলের কালার, তার মানে টিডি টেবিল ডেটা, এইটার মধ্যে যদি আমরা কালার করি তাহলে স্পেসিফিক ভাবে কি হবে, একটা সেলে কি হবে, কালার করা হবে। অর্থাৎ এখানে উত্তর হবে কোনটা, এখানে উত্তর হবে টিডি বিজি কালার ইয়েলো। এইটা দিয়ে কি হবে, পুরো রোটা কালার হয়ে যাবে। আর যদি টেবিলটা দাও তাহলে কি হবে, পুরো টেবিলটা একসাথে কি হবে, ইয়েলো কালার হয়ে যাবে। এরপরে দেখো আইএসপি এর পুনরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। পরবর্তী কোশ্চেন ডট ইডিইউ, এটা কিন্তু আমরা আগেই বলে দিছি, এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করে ফেলছি অলরেডি। এটা কোন ধরনের ডোমেনকে বোঝায়, অর্থাৎ শিক্ষামূলক ডোমেনকে বোঝায়। তাহলে এই যে অপশনের আরো তিনটা আছে, যেমন সামরিক, সামরিকটা কিভাবে ব্যবহার করা হয়, MIL, এটা যদি ব্যবহার করো তাহলে কোন ধরনের ডোমেন বোঝা যায়, সামরিক। তাহলে সাংগঠনিক কোনটা হবে, সাংগঠনিক হবে ডট বি, অর্গানাইজেশন হবে ORG। আর শিক্ষামূলক তো EDU, আর ব্যবসায়িক হবে ডট কম, অর্থাৎ কমার্শিয়াল, অর্থাৎ কি কমার্শিয়াল। তবে শিক্ষামূলকের জন্য আরো একটা ব্যবহার করা হয়, যেমন এসি ডট এসি। তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবা, যেমন http://du.ac এভাবে লেখা আছে ওয়েবসাইটটা। তার মানে ঢাকা ইউনিভার্সিটি এটা কি একটা একাডেমিক শিক্ষামূলক এই জন্য এখানে কি দেওয়া আছে, এসি দেওয়া আছে। অর্থাৎ এসি দিয়ে আমরা কি করব, শিক্ষামূলক প্রতিষ্ঠানকে বুঝবো। পরবর্তী কোশ্চেন, বহুপদী কোশ্চেন দেওয়া আছে HTML ভাষায় কোনটা সঠিক, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট লেখা। এটা কিন্তু আমরা আগের এমসিকিউতে সলভ করছি যে HTML হেডিং থাকে কয়টা, 6টা হেডিং থাকে। এর মধ্যে সবথেকে বড় হেডিং কত, H1, এটা সবথেকে বড়। আর সবথেকে ছোট কোনটা, H6। তার মানে সবচেয়ে ছোট লেখা H6, এটা সত্য। এরপরে দেখো প্যারাগ্রাফ শুরুর ট্যাগ পি, অবশ্যই প্যারাগ্রাফ আমরা যখন শুরু করতে যাব তার জন্য কি করব, পি ট্যাগ ব্যবহার করব। যেমন আমরা পি ট্যাগ ব্যবহার করব এবং পি ট্যাগ কি করব, ক্লোজ করব। এই পি ট্যাগটা কিন্তু আবার কন্টেইনার ট্যাগ, অর্থাৎ ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। এর পরেরটা দেখো লাইন ব্রেক ইন্ট ট্যাগ নাই, এটা হবে না। লাইন ব্রেক করার জন্য তো আমাদের ট্যাগ আছে। অর্থাৎ আমরা যদি কি করি, এখানে বি আর ব্যবহার করি, তার মানে ওই লেখাটা দ্বিতীয় লাইনে চলে আসবে। তোমরা যেটা কাজ করো যে বি আর ব্যবহার করলে লাইনটা ভেঙে নিচে চলে আসবে, কিন্তু ওরা বলছে লাইন ব্রেক ইন ট্যাগ নাই, তার মানে কথাটা মিথ্যা। অপশন কত হবে, খ।
অপশন হবে মোরসালিন ইসলাম, কমেন্ট করো, উত্তর করো, উত্তর করো। রুবায়েত ইসলাম, সরি ফর গেটিং লেট। এখন থেকে করো, ক্লাসটা কন্টিনিউ করো। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়েব পেজ পাবলিশিং করার জন্য কি ব্যবহার করা হয়? তো তুমি কোনো কিছু কি করবা, পাবলিশ করবা, তার জন্য তোমাকে প্রথমে তৈরি করতে হবে। এটা তো একবারে কমন সেন্স যে প্রথমে কি করতে হবে, ওয়েব পেজটাকে তৈরি করতে হবে। তারপরে ওয়েব পেজটা কি করতে হবে, তুমি যখন কোন একটা ওয়েব পেজ তৈরি করবা, তৈরি করলেই তার কাজটা শেষ না, সেই ওয়েব পেজটাকে তোমাকে সার্ভারে রাখতে হবে। অর্থাৎ ক্লায়েন্টরা যেখান থেকে কি করবে, ইনফরমেশন 24 ঘন্টা যেখান থেকে ইনফরমেশনটা নিতে পারবে, এর জন্য তোমাকে একটা কি করতে হবে, সার্ভার কম্পিউটারে সেটা কি করতে হবে, রাখতে হবে। তার মানে এই সার্ভার কম্পিউটার যে রাখার যে পদ্ধতি, সেটাকে বলা হয় হোস্টিং, ওয়েব হোস্টিং। অর্থাৎ কোনো ওয়েব পেজকে আমরা যখন সার্ভার কম্পিউটারে রাখবো, তখন তাকে কি বলবো, হোস্টিং বলবো। তার মানে আমাদের অপশন এটাও কারেক্ট, যে ওয়েব পেজটাকে আমরা কি করব, হোস্ট করব। এরপর দেখো, ওয়েব পেজটির জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, বাধ্যতামূলক। তোমরা এই যে ফেসবুক আছে না, চাইলে এই নামে আর একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করি, তো কখনোই সম্ভব না। এই নামে কোনো ধরনের কি করতে পারবে না, নতুন ওয়েবসাইট খুলতে পারবে না, ওয়েব পেজ তৈরি করতে পারবে না। অর্থাৎ তোমাকে আলাদা আলাদা কি করতে হবে, ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এবার আসো, ডোমেন নেমটা কি, এটা নিয়ে একটু আলোচনা করি। ডোমেন নেম মূলত আইপি অ্যাড্রেস। ডোমেন নেম অর্থাৎ আইপি অ্যাড্রেসের একটা ভার্সন কি, ডোমেন নেম। আইপি অ্যাড্রেস মূলত সংখ্যায় লেখা হয়। আইপি অ্যাড্রেস মূলত কি করা হয়, সংখ্যায় লেখা হয়। যেমন তুমি চাইলে ডেসিমেলে লিখতে পারো আইপি অ্যাড্রেস, তারপরে তোমরা চাইলে বাইনারিতে লিখতে পারো, তারপরে হেক্সায় লিখতে পারো। অর্থাৎ তুমি ডেসিমেলেও লিখতে পারো, বাইনারিতেও লিখতে পারো, হেক্সায় লিখতে পারো। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে আইপি অ্যাড্রেস কয়টা ওয়েতে লেখা যায়, 3টা ওয়েতে লেখা যায়, ডেসিমেল, বাইনারি, হেক্সা। তো এই যে আইপি অ্যাড্রেস, এগুলো তো মূলত সংখ্যা। এখন দেখো, এতগুলো সংখ্যা কি মনে রাখা সম্ভব? না। যদি সম্ভব না হয়, তো এইটাকে সহজ করার জন্যই কি করা হয়েছে, ডোমেন নেম প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ কতগুলো নাম্বারের প্রেক্ষিতে কি থাকবে, একটা নাম থাকবে। যেমন আমরা যদি বলি গুগল, ফেসবুক বা গুগল বলি, google.com। তো এই যে google.com, এইটার জন্য মূলত 32টা বিট ব্যবহার করা হয়েছে। তো 32টা বিট কি আমাদের সবসময় মনে রাখা সম্ভব? না। সুতরাং আমরা কি করছি, এই আইপির পরিবর্তে আমরা কি করছি, একটা নাম ব্যবহার করছি, যেটাকে বলা হয় ডোমেন। তাহলে আনসার কোনটা হবে, 1, 2, 3, তিনটাই আনসার হবে। বাহ, রুবায়েত ইসলাম, ঠিক আছে, ঘ হবে। এর পরেরটা দেখো, ওয়েবে ব্যবহৃত ইমেজ ফরম্যাট। ভাই এটাকে 100%, কোনো কোশ্চেন তো 100% দেওয়া যায় না, এটাকে আমি 100% দিয়ে দিলাম। কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে। অর্থাৎ ইমেজ কোন কোন ফরম্যাটে করা হয়, তো প্রথমে তোমরা করো যে এখানে 3টাই হবে উত্তর। অর্থাৎ GIF এই ফরম্যাটে ইমেজ লেখা হয়, PNG এই ফরম্যাটে ইমেজ লেখা হয়, মানে রাখা হয়, আর JPEG। এই জায়গাটা একটু দেখো, তোমাদের এই জায়গা থেকে আরো কোশ্চেন করতে পারে। কোন টাইপের কোশ্চেন করতে পারে, যে ফুল ফর্ম জানতে চাইতে পারে, যে PNG এর ফুল ফর্মটা কি। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এই যে দেখো JPEG। তাছাড়াও এটার পরিবর্তে কিন্তু এইটাও ব্যবহার করা হয়, JPG। এই দুইটার ফুল ফর্মে এক হবে, জয়েন্ট ফটোগ্রাফিক
এক্সপার্টস গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আর GIF এটার ফুল ফর্ম কি? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তো এই ফুল ফর্ম গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং এর বাহিরেও ইমেজের জন্য আরো একটা ফরম্যাট ব্যবহার করা হয়, SVG। আরো একটা ব্যবহার করা হয় বিট ম্যাপ। তো এই 5টা ফরম্যাটের বাইরে কোনো পরীক্ষা তোমাদেরকে কি করবে না, কোশ্চেন করবে না। উত্তর হবে কি ঘ। পরবর্তী কোশ্চেন, একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কি বলা হয়? HTML ভাষায় কি বলা হয়? হাইপারলিংক। অর্থাৎ তুমি কি করবা, এক পেজের সাথে অন্য পেজে কানেক্ট করবা। যেমন তোমরা কি করো, অনেকে ফেসবুক চালাও, সেখানে কি থাকে, কোনো একটা ছবি দেওয়া থাকে, সেই ছবির উপরে ক্লিক করলে তোমরা অন্য একটা ভিন্ন গ্রহে চলে যাও। তো এইটা কিভাবে করে? এইটা করে একটা হিডেন লিঙ্ক ব্যবহার করে। অর্থাৎ তোমরা কিন্তু ওই লিঙ্কটা দেখতে পাও না, বাট তোমাদের সামনে যেটা আসছে সেটার উপর তোমরা ক্লিক করলে হয়ে যাও, অন্য জায়গায় চলে যাও। তো এটার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। আর হাইপার লিঙ্ক তৈরি করার জন্য মূলত এ ট্যাগ ব্যবহার করা হয়। এর ওপেনিং ট্যাগ এ আর ক্লোজিং ট্যাগ। এবার এই এর ফুল ফর্ম আছে আবার, কিন্তু এই এ দিয়ে মূলত ANCHOR অ্যাঙ্কর ট্যাগকে বোঝানো হয়। তোমাদেরকে যদি কোশ্চেন করে যে হাইপারলিংক যুক্ত করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, তোমরা উত্তর করবা কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। আর ট্যাগের সিম্বলটা কি? এ। আমরা একটু পরেই দেখব যে হাইপারলিংক কিভাবে যুক্ত করে। এরপরে এ দেখো, এখানে দেওয়া আছে HTML এর লিঙ্ক সিনট্যাক্স হলো, এটা লিঙ্ক সিনট্যাক্স। এই যে দেখো তো, শুরু করছে কি এ ট্যাগ, কিন্তু সমস্যা হলো এই এর মধ্যে আবার আরেকটা কি করছে, অতিরিক্ত জিনিস অ্যাড করছে। এইটারও আবার কি আছে, ফুল একটা ফর্ম আছে। দেখো তো, এটা কিন্তু কোশ্চেন আসছে কুমিল্লা বোর্ড। তাহলে একবারে কি করতে হবে, বেসিক থেকে পড়তে হবে। তো এইটা href, এটা দ্বারা বোঝানো হয় হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্স অর্থাৎ হাইপারলিংক রেফারেন্স। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তো এইটা কিভাবে কাজ করে আমি যদি তোমাকে একটু করে দেখাই। দেখো, ধরো এই এ ট্যাগ দিলাম, এর মধ্যে href লিখলাম, এটা লিখতে হবে। লেখার পরে আমি http google.com এটা দিয়ে দিলাম। এরপরে এই দিলাম। এখন এই জায়গাটা আমি কি লিখবো, ধরো লিখে দিলাম ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। এরপরে আমি এই অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। এখন তুমি কি করবা, তুমি কিন্তু এই পয়েন্টটা কখনোই কি করবা না, ডিসপ্লেতে দেখতে পাবা না। ডিসপ্লেতে কি করা যায় না, এই পয়েন্টটা দেখা যায় না। অর্থাৎ তুমি শুধু দেখতে পাবা এই যে ক্লিক হিয়ার, এই পয়েন্টটা দেখতে পাবা। যখন তুমি এটার উপরে ক্লিক করবা, তোমাকে অটোমেটিক্যালি কি করবে, গুগলে নিয়ে যাবে। অটোমেটিক্যালি কোথায় নিয়ে যাবে, গুগলে নিয়ে যাবে। এভাবেই একটা হাইপারলিংক কি করা হয়, তৈরি করা হয়। আচ্ছা, এই হাইপারলিংক আবার দুই ধরনের আছে। হাইপারলিংক কয় ধরনের, দুই ধরনের। আমি যদি একটু লিখে দিই এখানে, একটা হলো ইন্টারনাল আর দ্বিতীয়টা হলো এক্সটার্নাল। তো
ইন্টারনালটাকে ধরো একই ডোমেনের অধীনে আমি এক পেজ থেকে অন্য পেজে কি করব, হাইপারলিংক তৈরি করব, তখন আমি কি করব, ইন্টারনালটা ইউজ করব। আর যখন আমি, যেমন এইটা আমি যেটা লিখছি এটা কিন্তু এক্সটার্নাল, অর্থাৎ আমি কোনো একটা পেজের মধ্যে আমি কি করতে পারবো, গুগলের লিংক দিয়ে দিতে পারবো। তাহলে এটা দুইটা ডোমেন, যখন আলাদা ডোমেনের মধ্যে আমরা কি করবো, লিংক তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো এক্সটার্নাল। আর একই ডোমেনের অধীনে যখন আমরা কি তৈরি করব, হাইপারলিংক তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো ইন্টারনাল। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে, এটাকেও তোমরা স্টার দিতে পারো, এটাও আসবে পরীক্ষায়। দেখো আমি একটা ট্যাগ লিখলাম, ধরো বোল্ড ট্যাগ সামির। তো এই যে সামির লেখাটা, এটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এবার এই যে এখানের এই যে বোল্ড সহ এই পুরোটাকে আমরা কি বলবো, পুরোটাকে বলবো এলিমেন্ট বলবো, পুরোটাকে আমরা কি বলবো, এলিমেন্ট বলবো। আর এই যে মাঝখানের যে অংশটা আছে, শুধু মাঝখানের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা কন্টেন্ট বলবো। এই অংশটাকে আমরা কি বলবো, কন্টেন্ট বলবো। যদি বলা হয় ট্যাগ সহ বলে আমরা কি বলবো, এলিমেন্ট বলবো। আর যদি আলাদা করে বলা হয় তখন আমরা কি বলবো, কন্টেন্ট বলবো। তাহলে এখানে উত্তর হবে কোনটা, কন্টেন্ট হবে। পরবর্তী কোশ্চেন, লিঙ্ক ট্যাগ কোনটা? ভাই এটা তো আমরা জানি যে লিঙ্ক তৈরি করতে হলে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, ডোমেইন নাম হলো, ডোমেন নাম কি, ওয়েবসাইটের একটা স্বতন্ত্র ঠিকানা। ডোমেন নেম কি, ওয়েবসাইটের একটা স্বতন্ত্র ঠিকানা। তোমাদেরকে এই জায়গা থেকে কোশ্চেন করে যে ডোমেন নেমের গাণিতিক রূপ আইপি অ্যাড্রেস ব্যাখ্যা করো। অর্থাৎ ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস কিন্তু একই, দুটি একই জিনিস, একটা গাণিতিক রূপ আর একটা হলো লিখিত পদ্ধতি। পরবর্তী, টেবিলের রো এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? টেবিলের রো এর জন্য টি আর ব্যবহার করা হয়। এবং টেবিলের মধ্যে প্রথম যেই রোটা সেই রো এর অংশটাকে আমরা কি বলবো, টিএইচ বিবেচনা করব। প্রথম রো, এই প্রথম রোটাকে আমরা কি করব, টিএইচ বিবেচনা করব, অর্থাৎ টেবিল হেডার হিসেবে বিবেচনা করব। এরপরে যেগুলো থাকবে সেইগুলোকে আমরা কি করব, টেবিল ডেটা, টেবিল ডেটা হিসেবে বিবেচনা করব। এরপরে দেখো দেখো এখানে একটা কোডিং দেওয়া আছে, এইচটিএমএল এর পরে বডি। এই যে আমাদের কোডিংটা বলা আছে, কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে, কোন ধরনের ট্যাগ। এখন এই যে পি ট্যাগ ব্যবহার করতেছো, তারপরে বি ট্যাগ ব্যবহার করতেছো, তারপরে আরো যেমন আছে আই ট্যাগ, ইতালিক, তারপরে ইএম, তারপরে কি সাব ব্যবহার করতেছো, তারপরে সুব ব্যবহার করতেছো, এই সবগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। অর্থাৎ এগুলো শুধু আমরা কি করি, কোনো লেখাকে মডিফাই করার জন্য কি করি, ব্যবহার করি। তার মানে প্রথমে আমরা দেখলাম এখানে ফরম্যাটিং ট্যাগ আছে। এরপরে দেখো এ দিয়ে কোন ট্যাগ ব্যবহার করা হয়, হাইপারলিংক। তার মানে হাইপারলিংকটাও এখানে কি আছে, ব্যবহার করা আছে। এখন ইমেজের কোনো কিছু এখানে আছে না, ইমেজ নামের কোনো ট্যাগ এখানে নাই। সুতরাং উত্তর হবে 1, 2, 1 এবং কি হবে, 2 হবে উত্তর।
সো আলহামদুলিল্লাহ আমরা আমাদের চতুর্থ অধ্যায়ের 30টা এমসিকিউ সলভ করে ফেললাম এবং একই সাথে এখান থেকে যতটুকু বেসিক প্রোভাইড করা সম্ভব এর সবটুকুই আমরা দিলাম। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ঈদের পূর্বের কার্যক্রম শেষ হতে যাচ্ছে। সামনে যেহেতু ঈদ আসতেছে, সবাই ঈদের আনন্দ উপভোগ করো, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।